সবাইকে স্বাগত আমাদের ইটাহার সিটি যুব কম্পিউটার সেন্টারে। আমাদের অনলাইনে ক্লাস যে সমস্ত রেকর্ড করা থাকে তার মধ্যে এটা 2 নম্বর ক্লাস কম্পিউটার ফান্ডামেন্টাল। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু অনলাইনে রেকর্ড থাকে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই ক্লাসগুলো দেখতে পারো। যদি প্র্যাকটিক্যাল স্ল্যাব বুঝতে না পারো তোমরা বাড়িতে গিয়ে এখানে দেখা হলো এখানে ভালো করে কোনো একটা জিনিস বুঝতে পারলে না, তাতে কী হলো, বাড়ি থেকে ওটা আরেকবার তুমি কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইলে দেখে নাও, তোমার মাথাটা একবারে ক্লিয়ার ঢুকে যাবে। ঠিক আছে, তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস হচ্ছে, লেসন হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। টপিক কি? টপিক হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক কী, ক্লাস নাম্বার 2। তো আজকে ক্লাস শুরু করছি। শুরু করার আগে তোমাদের বলে রাখি যে আজকের এই ক্লাসের যা নোটস আছে সেই নোটস তোমরা আমাদের ওয়েবসাইট www.icycc.in এ পেয়ে যাবে, স্টুডেন্ট পোর্টালে। ঠিক আছে, সেখান থেকে নোটস ডাউনলোড করে নেবা এবং সেটা পাশে রেখে দেবে, এবং সেটা পাশে রেখে যদি তুমি ক্লাসটা দেখো তাহলে তোমার সেটা সুবিধা হয় বেশি। ঠিক আছে, তো শুরু করা যাবে। আজকে কী কী শিখবো? আজকে প্রথমে শিখবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার। ঠিক আছে, তারপরে শিখবো ইভ্যালুয়েশন অফ কম্পিউটার, ইভ্যালুয়েশন অফ কম্পিউটার। তারপরে শিখবো জেনারেশন অফ কম্পিউটার। তারপরে পড়বো কি কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, তো আমরা এই 4টা আইটেম আজকে কভার করব আমাদের এই সেকেন্ড ক্লাসে। ঠিক আছে, দেখো ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার মানে কম্পিউটারের চরিত্র কী, কম্পিউটারের চরিত্রগুলো কী কী আছে, বৈশিষ্ট্য কী। ঠিক আছে, বাংলাতে বললে তো সবার প্রথমে যেটা ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে কি 1 নম্বরে স্পিড। আমরা জানি কম্পিউটার হচ্ছে সুপার ফাস্ট একটা মেশিন, তাই না? তো এখানে সেটাই বলেছে কম্পিউটার ইজ দ্য সুপার ফাস্ট মেশিন বিকজ ইট ক্যান কমপ্লিট এনি কাইন্ডস অফ ক্যালকুলেশন ইন ফিউ সেকেন্ডস। ঠিক আছে, অর্থাৎ কম্পিউটারে এতটা স্পিড আছে যে একে বড় বড় গুণ ভাগ যোগ যা দাও ও নিমিষের মধ্যে, সেকেন্ডের মধ্যে তোমাকে অ্যান্সার একটা কিবোর্ডে এন্টার মারার সঙ্গে সঙ্গে অ্যান্সার তোমাকে খুঁজে দেবে। ঠিক আছে, যেটা আমাদের নর্মালি মাথায় ব্র্যান্ডে ওটা পারবে না, সময় নেবে। মানে আমি যদি 4 আর 2 বলি তুমি ইজিলি আমাকে 6 বলে দেবা, 10 আর 30 বলি ইজিলি 40 বলে দেবা, এগুলো আমার ইজি বলতে পারবো। যখন আমি একটা করবো 96 ইন্টু 235 তখন তোমার কি সময় লাগবে, তাই না? খাতায় লিখবা করবা, কিন্তু সেটা না, ওখানে 96 × 253 লিখলে এন্টার মারলে আমার অটোমেটিক তার রেজাল্টটা পেয়ে যাবো। তাহলে আমার স্পিড হচ্ছে একটা 1 নম্বর ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার। প্রথমটা হচ্ছে কি স্পিড, এটা খুব ফাস্ট কাজ করে। ঠিক আছে, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক কি? সেকেন্ড হচ্ছে কি অ্যাকুরেসি। বুঝা গেল? সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে কি? অ্যাকুরেসি মানে হচ্ছে সঠিকতা। ঠিক আছে, কম্পিউটার ইজ ভ্যারি অ্যাকুরেট অ্যাবাউট ইটস রেজাল্ট। ইচ ক্যালকুলেশন দোজ আর পারফর্ম বাই কম্পিউটার আর 100% কারেক্ট। ঠিক আছে, এটা কি বলছে যে কম্পিউটারের যে অ্যাকুরেসি, তার যে রেজাল্ট আসে সেটা কিন্তু 100% কারেক্ট। অনেক সময় আমরা দেখি যে তাহলে বলবো যে স্যার দেখি অনেক সময় প্রিন্ট আউটে ভুল বার হয় বা কোনো ডাটা এন্ট্রি করছে সেখানে ভুল আসছে, সেটা কিন্তু কম্পিউটারের দোষে হচ্ছে না। সেই ভুলটা কিসের জন্য হচ্ছে? সেই ভুলটা হচ্ছে ইউজারের ক্ষেত্রে, যে কম্পিউটারটা ব্যবহার করছে, যে ডাটাটা এন্ট্রি করছে সে ভুলটা করছে। ক্লিয়ার? আমি যদি এখানে এমের জায়গায় এন লিখি তো কম্পিউটার কি বুঝে যাবে যে আমি মনে মনে এম ভাবছিলাম? বুঝবে না। তাহলে কি হচ্ছে, কম্পিউটার আমি এন লিখেছি এনই দেখাবে। ঠিক আছে, সঠিক হবে এম, তাহলে আমার কম্পিউটার কি এটা ভুল দেখালো না, ওটা আমার লিখতে ভুল হলো, অর্থাৎ আমার যে ইউজার যে ব্যবহারকারী সে ভুলটা করছে। ঠিক আছে, কম্পিউটার তার রেজাল্টে সবসময় 100% অ্যাকুরেট থাকে, এটুকু আমাদেরকে বুঝে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো টোটাল কি কি ক্যারেক্টারিস্টিক আছে। আমরা অ্যাকুরেসি আর স্পিডটা আগেই দেখে নিলাম। ঠিক আছে, বাকিগুলো পরে দেখব। সবার প্রথমে আছে কি স্পিড, যেটা আমরা পড়লাম এখন, তাই না? হয়তো ওটা স্লাইডের সামনে চলে আসছিলো তাই পড়ে নিলাম ওটা। 2 নম্বর কি অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে হচ্ছে বললাম যে অ্যাকুরেট। 3 নম্বর হচ্ছে অটোমেশন। 4 নম্বর ভার্সেটাইলিটি। 5 নম্বর স্টোরেজ। 6 নম্বর রিয়ালিটি। 7 নম্বর কি সিকিউরিটি। 8 নম্বর ইন্টেলিজেন্স। 9 নম্বর মাল্টিটাস্কিং। 10 নম্বর শেয়ারিং। ঠিক আছে, আমরা এই 10টা পড়বো এবং 10টা সম্পর্কে জানবো। তো প্রথমত স্পিড আর অ্যাকুরেসি সম্পর্কে আমরা জেনে নিলাম। 3 নম্বরে আমরা অটোমেশন সম্পর্কে জানবো। ঠিক আছে,
দেখো অটোমেশন কি, অটোমেশন হচ্ছে কম্পিউটার ইজ দ্য অটোমেটিক মেশিন বিকজ ওয়ান স্টার্টেড অন এ জব ইট ক্যারি আউট দ্য জব আনটিল ইটস ফিনিশড। ক্লিয়ার? কী বলতে চাইছে, কম্পিউটার অটোমেটিক্যালি কাজ করে। ধরে নাও তুমি কী করছো, তুমি একটা কম্পিউটারকে বললা যে আমি এখন একটা সিনেমা দেখবো, এখানে একটা সিনেমা প্লে করলা, ঠিক আছে, একটা সিনেমা তুমি এখানে প্লে করলা 3 ঘন্টার। তো কম্পিউটার কী করবে, ও 3 ঘন্টা তোমার সিনেমাটা দেখাবে না, 10 মিনিট পরে নিজে নিজে ঘুমায় যায়, বলে না আমি হাঁপিয়ে গেছি, আমি এখন সিনেমাটা তোমাকে দেখাবো না, তুমি 10 মিনিট ওয়েট করো, আমি একটু পরে আসি তোমাকে দেখাচ্ছি, বলবে না? এটা ফানি, তাই না? তো কম্পিউটার হিসেবে তুমি যখন কম্পিউটারকে একটা জব কাজ দিয়ে দিয়েছো, তুমি আমাকে 3 ঘন্টা সিনেমাটা দেখাও, তো কম্পিউটার তোমাকে সেই 3 ঘন্টা ধরে সিনেমাটাই দেখাবে, তুমি দেখো আর না দেখো, যদি কম্পিউটারের সমস্ত কিছু হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার পার্টস ওকে থাকে। ক্লিয়ার? তাহলে কম্পিউটার কি অটোমেটেশনে কাজ করে। আমরা বিভিন্ন জায়গায় দেখি, এটা তোমরা সিনেমার উদাহরণ দিলাম, তোমরা দেখবা বিভিন্ন রেল স্টেশন বলো বা এয়ারপোর্টে বলো বা বিভিন্ন শপিং মলে বলবো, যেগুলো তোমার বিভিন্ন কম্পিউটারাইজ স্ক্যানার লাগা থাকে, যেখানে অটোমেটিক্যালি স্ক্যান হয়। আমি যদি খালি মানুষটা চলে যাই ওখানে, কোনো কিছু না নিয়ে, কোনো অস্ত্র কোনো লোহা লক্ষ্য না নিয়ে যাই, আমাকে অটোমেটিক ওখানে স্ক্যান করে ঢুকিয়ে দেবে। যদি আমার পাশে কোনো লোহা থাকে, ওটা অটোমেটিক স্ক্যান করে বলে দেবে যে এর পাশে কোনো একটা হাতিয়ার আছে, ও লোহা থাকলে ওটা লাল হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে কী হচ্ছে, ওটা অটোমেটিক্যালি কাজ করছে, ওখানে কি কোনো মানুষ বলছে না, একবার সিস্টেমকে সফটওয়্যারকে একবার জব দিয়ে দিয়েছে, ও অটোমেটিক্যালি ওটা কাজ করতে যাচ্ছে। তাহলে কম্পিউটার কী হলো, অটোমেশন পদ্ধতিতে কাজ করে। ঠিক আছে, অটোমেশনটা বোঝা গেল। তাহলে আমাদের অটোমেশনটা বোঝা গেল। 2 নম্বর কী আছে, পরের নাম্বার হচ্ছে ভার্সেটালিটি। ভার্সেটালিটি মানে কি? ভার্সেটালিটি মানে হচ্ছে বিভিন্ন রকমের, ঠিক আছে, বিভিন্ন রকমের। যেমন ধরো একটা সিঙ্গার আছে, যে কী করে, যে স্যাড সং গাইতে পারে, যে আপনার লাভ সংও গাইতে পারে, সে আপনার রক স্টারও গান করতে পারে, সে আপনার ধরো হিন্দি, বাংলা, তামিল, তেলেগু সমস্ত রকমের গান করতে পারে। তাহলে কী হলো, সে ভার্সেটাইল সিঙ্গার হয়ে গেল। ক্লিয়ার? তো কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার কিন্তু একটা ভার্সেটাইল মেশিন। কী বলছে, কম্পিউটার ইজ দ্য ভার্সেটাইল ডিভাইস বিকজ ইট ক্যান পারফর্ম এ ভ্যারাইটি অফ টাস্ক। অর্থাৎ তুমি কম্পিউটারে যত রকমের টাস্ক দিবা, ওর লেভেলের কাজ ও কিন্তু প্রতিটা কাজই করতে পারবে। একটা কম্পিউটার আমি চাইলে সিনেমাও দেখতে পারি, একটা কম্পিউটার চাইলে আমি রেলের টিকিটও বুকিং করতে পারি, একটা কম্পিউটার চাইলে আমি সিনেমা শুটিংও করতে পারি, একটা কম্পিউটার চাইলে আমি ভিডিও এডিটিং করতে পারি, একটা কম্পিউটার চাইলে আমি ফটো এডিটিং করতে পারি। আমি আমার যত রকমের কাজ আছে, যেরকম আমি খুশি সেরকম কিন্তু কম্পিউটারটাকে আমরা কাজটা নিতে পারি। ঠিক আছে, তাহলে বোঝা গেল কম্পিউটার কি, ভার্সেটালিটি মানে বিভিন্ন রকমের আমাদের সুবিধা মতো কাজ করে দেয়। পরের নাম্বারে কী আছে, পরের নাম্বার ক্যারেক্টারিস্টিক হচ্ছে স্টোরেজ। স্টোরেজ কী জিনিস, দেখো স্টোরেজ মানে হচ্ছে ধারণ ক্ষমতা। ঠিক আছে, আমি তোমাকে যদি বলি যে তুমি 5টা ফলের নাম বলো, তুমি আমাকে পরিষ্কার বলে দেবা, আম, জাম, লেবু আর কিছু করে 5টা ফল বলে দেবা। তার কারণ কি, তোমার মাথায় কিন্তু সেই 5টা ফলের নাম স্টোর করা আছে, তাই না? তুমি কোথাও শুনেছো, দেখেছো, পড়েছো, যে করে হোক তোমার মাথায় কিন্তু সেটা ঢুকে আছে ব্রেনে। ঠিক আছে, এবার তোমাকে বললাম 5টা দেশের নাম বলো, তুমি বলে দিবা। তো তেমনি আমাদের যে মাথার যে স্টোরেজ ক্ষমতা, যে মেমোরিটা, সেটাই কম্পিউটারে কিন্তু সেই মেমোরি আছে। ঠিক আছে, আমরা কি করি, আমরা মাথায় কিন্তু একটা লিমিটেড টাইম পর্যন্ত জিনিসটা মনে রাখতে পারি। ঠিক আছে, তুমি একটা স্কুলে তোমার স্টুডেন্ট আছে 100 জন, তোমার বন্ধু আছে, তুমি 100 জনের নাম কিন্তু মনে রাখতে পারবা না। পারবা না। সেখানে তুমি 4 জন, 5 জন, 10 জন, 20 জন নাম মনে রাখতে পারো, বাকিগুলো কিন্তু তুমি ভুলে যাবা, বারবার আবার জিজ্ঞাসা করবা। তো আমাদের মেমোরিটা কিন্তু অতটা ভার্সেটাইল না যতটা আমরা কম্পিউটারে পেয়ে যাব। ঠিক আছে, অতটা কিন্তু আমাদের জায়গা পাবো না। অনেকে আমরা মেমোরি বুস্ট করি, কিন্তু কম্পিউটারে কিন্তু আনলিমিটেড একটা মেমোরি আছে, অনেক বেশি আছে। আনলিমিটেড বলা ভুল, কিন্তু অনেক বেশি আছে। ঠিক আছে, তো কী বলছে, কম্পিউটার্স হ্যাভ হাই স্টোরেজ ক্যাপাসিটি ডিউ টু হুইচ দে ক্যান স্টোর লার্জ অ্যামাউন্ট অফ ডেটা। ঠিক আছে, কম্পিউটারে একটা হাই স্টোরেজ ক্যাপাসিটি আছে অনেক, যখন আমরা মেমোরি ইউনিট পড়বো তখন বুঝতে পারবো যে অনেকটা কত এবং কীভাবে ডেটা কম্পিউটারের ভিতরে স্টোর হয়। ঠিক আছে, তো এখন আমরা মেমোরি পড়ছি না, এখন আমরা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানছি। শুধুমাত্র এটুকু জেনে রাখি যে কম্পিউটারের স্টোরেজ কিন্তু ক্ষমতা একটা আছে যেটা অনেক বেশি। আমি যে আজকে একটা কম্পিউটারে একটা কিছু রেখে দিই, ডকুমেন্ট বা ডেটা বা ছবি বা ভিডিও বা আর কিছু, সেটা আমি 50 বছর পর যদি আমি খুলি কম্পিউটারটাকে অন করি, সেটা কিন্তু আমার ওখানে থেকে যাবে। ক্লিয়ার? একটা মানুষ কিন্তু অতদিন মনে রাখতে পারবে না বা নাও রাখতে পারে, কিন্তু কম্পিউটারে সেটা থাকবে। তাহলে কম্পিউটারে একটা স্টোরেজ ক্ষমতা আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তাহলে স্টোরেজ কী জিনিস।
তারপরে দেখো, তারপরে ক্যারেক্টারিস্টিক পরের নাম্বার কী আছে, পরের নাম্বার আছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মানে কি দেখো, আগে ডেফিনেশনটা পড়ে নিই কী বলছে। কম্পিউটার ইজ এ রিলায়েবল মেশিন দ্যাট ক্যান বি ট্রাস্টেড ফর আ লং টাইম। This is the reason that today every organization depend on the computer for their work. ঠিক আছে, দেখো কম্পিউটার কি রিলায়েবিলিটি, ওকে আমরা বিশ্বাস করতে পারি যে না এখানে ডাটাটা আছে মানে কি আমার সুরক্ষিত আছে। ডাটা থাকে কোথায়, ডাটা থাকে একটা হার্ড ডিস্কে, এরকম একটা হার্ড ডিস্ক থাকে যা সিপিউর মধ্যে ঢোকানো থাকে, সেটাতে সমস্ত ডাটা থাকে। যদি বাই চান্স কম্পিউটার ভেঙে যায়, ফুটে যায়, নষ্ট হয়ে যায়, সফটওয়্যার উড়ে যায়, আর কিছু হয়ে যায়, কম্পিউটার উড়ে গেল, অন হচ্ছে না, কিন্তু আমরা হার্ড ডিস্কটাকে যদি একটা বিভিন্ন প্রসেস আছে সেই প্রসেসে নিয়ে যাই, হার্ড ডিস্কটার মধ্যে যা যা আছে সব কিন্তু আমি আবার ডাটাটাকে ফিরে পেতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে কম্পিউটারের রিলায়েবিলিটি, ট্রাস্টেড। তার জন্য আজকে দেখবো আজকের যুগে এমন কোনো অর্গানাইজেশন বা এমন কোনো কোম্পানি নাই যেখানে আমার কম্পিউটার ইউজ হয় না। তুমি ব্যাঙ্কে দেখবা, SBI, বারোদা ব্যাঙ্ক, যত রকম ব্যাঙ্ক আছে, কোটি কোটি কাস্টমারের ডেটা, যেটা টাকা পয়সার এটা কত ইম্পর্টেন্ট, এটা সেগুলো কিন্তু সব কম্পিউটারে থাকে, ম্যানুয়ালি হাতে কিন্তু লিখে রাখে না। ঠিক আছে, সব কিছু থাকে কম্পিউটারে থাকে। ঠিক আছে, তারপরে বলছি কি, তারপরে হচ্ছে সিকিউরিটি। দ্য বিগেস্ট ফিউচার অফ দ্য কম্পিউটার ইজ দ্যাট ইট প্রোভাইড আস দ্য হাই সিকিউরিটি। ঠিক আছে, কম্পিউটার কিন্তু একটা সিকিউর জিনিস। আমি একটা এখানে ডেটা রাখবো এবং আমি সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড মেরে দিই এবং ডেটাটাকে কিন্তু আমি ছাড়া কেউ আর ওপেন করতে পারবে না। ঠিক আছে, সেটা কিন্তু হবে না। একটা মানুষকে যে আমি তোমাকে বললাম কিছু একটা কথা, আর তোমাকে বললাম তুমি কাউকে বলিও না, কেউ তোমাকে ব্ল্যাকমেল করলো, মারলো বা কোনো একটা সাজা দিলেও তুমি বলে দেবা, কিন্তু কম্পিউটার কিন্তু সেটা বলবে না। ক্লিয়ার, ও যতক্ষণ না ওর পাসওয়ার্ড পাই ততক্ষণ কিন্তু ও বলবে না। তাহলে কম্পিউটার কী হলো, একটা সিকিউর হলো, সিকিউরড। তো এটা একটা সিকিউরিটি আছে। আমরা এর সিকিউরিটিকে এনহ্যান্স করার জন্য, বাড়ানোর জন্য কী করি, অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়ে বিভিন্ন কোম্পানি আছে যারা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডেভেলপ করে এবং কম্পিউটারে যে মালওয়্যার বা যে ভাইরাস আছে সেগুলো যেন না অ্যাটাক করে। ঠিক আছে, তাই জন্য কম্পিউটার কি একটা সিকিউরিটি ডিভাইস। তারপরের নাম্বারে কী বলছে, তারপরের নাম্বার হচ্ছে ডেলিজেন্স। তারপর নাম্বার হচ্ছে ডেলিজেন্স। ডেলিজেন্স মানে কি, কম্পিউটার ইজ এ মেশিন দ্যাট ক্যান ডু এনি ওয়ার্ক উইদাউট বিং টায়ার্ড, নন স্টপ অ্যান্ড উইদাউট এনি ফল্ট। ডেলিজেন্স মানে কি, ডেলিজেন্স মানে হচ্ছে লাগাতার কোনো একটা কাজ করা, মানে একটা ডেলিজেন্স আছে, এটা একটা ইন্টেলিজেন্স প্লাস হচ্ছে ইন্টেলিজেন্সটা কি, ডেলিজেন্সের সঙ্গে ইন্টেলিজেন্স লাগানো আছে। তো ডেলিজেন্স মানে হচ্ছে কি লাগাতার একটা কাজ করানো, কন্টিনিউয়াস করানো। আমি তোমাকে যদি বলি যে তুমি একটা সারাদিন এই কাজটা করো, সারাদিন তুমি আমাকে এটা জিনিস লিখে দাও, তুমি 2 ঘন্টা লিখবা, 3 ঘন্টা লিখবে, তারপরে হাঁপাই যাবা, বলবা ঠিক আছে দাদা আমি লিখে দিব, কিন্তু আমি একটু খাওয়া দাওয়া করে আসি, একটু ঘুমাই নি বা একটু রেস্ট করে নিই, তারপর আমি লিখে দিচ্ছি। কিন্তু কম্পিউটার কি বলবে যে আমি একটু খেয়ে আসি? ওকে যদি আমি একটা প্রসেস বা একটা কাজ দিই, ও কিন্তু সারা দিন সারা রাত ও 24 ঘন্টা টোটাল টাইম ও কমপ্লিট করে যাবে, তখন না কাজটা আমার ফিনিশ হয়। বুঝে যাচ্ছে? তাহলে কম্পিউটার কি ডেলিজেন্স ডিভাইস একটা। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক, ওর বৈশিষ্ট্য বা ওর চরিত্র। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে আছে মাল্টিটাস্কিং। দেখো মাল্টিটাস্কিং মানে কি, মাল্টিটাস্কিং ইজ ওয়ান অফ দ্য গ্রেট ফিউচার অফ কম্পিউটার বিকজ দে ক্যান ডু ম্যানি টাস্ক অ্যাট দ্য সেম টাইম। বুঝা গেল? অর্থাৎ একটা কম্পিউটার একই সময়ে কিন্তু অনেক রকমের কাজ করতে পারে। ধরো আমি একটা কম্পিউটারে এখানে আমি ইউটিউব চালাচ্ছি, এই বক্সটার মধ্যে এখানে আমি ইউটিউব চালাচ্ছি, এখানে আমি একটা MS ওয়ার্ড খুলে টাইপ করছি, এখানে আমি একটা কিছু নিউজ পড়ছি, করতে পারি। তাহলে আমরা একসঙ্গে কি 3টা কাজ করছি একটা টাইম, একটা কম্পিউটারে, একটা মেশিনে, একটা স্ক্রিনে। ঠিক আছে, আবার কি করলাম, এখানে একটা ওয়েবসাইট খুলে দিলাম ট্রেডিংয়ের, যে আমার আজকে কোন শেয়ার কত টাকা আসছে দেখাচ্ছে, সব এখানে দেখাচ্ছে। তাহলে এখানে আমি কাজ করছি। ঠিক আছে, এখানে আমি কি করছি, কাজ করছি, এখানে একটা জিনিস দেখছি, এখানে একটা কোনো তথ্য দেখছি, এখানে একটা ডাটা দেখছি। তাহলে আমি একসঙ্গে কিন্তু অ্যাট এ টাইম, কেউ কিন্তু দম নিচ্ছে না বা কেউ কিন্তু হাঁপাই যাচ্ছে না, অ্যাট এ টাইম আমরা 4টা কাজ করতে পারছি। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা কোথায় কেন সম্ভব হচ্ছে, কারণ আমরা কম্পিউটারে মাল্টিটাস্কিং করতে পারি, অর্থাৎ একই সময় অনেক কাজ একসাথে করতে পারি। ঠিক আছে, যেটা আমাদের মানুষের পক্ষে, হিউম্যান বিংয়ের পক্ষে কিন্তু অসম্ভব। বুঝা গেল? আমরা একটা থেকে 2টা কাজ করতে পারি, তার বেশি কিন্তু করতে পারি না, কিন্তু কম্পিউটার এটা আমাদের ইজিলি মাল্টিটাস্কিং করে দেয়। ঠিক আছে, আশা করি বুঝা যাচ্ছে সব কিছু। তারপরে কি আছে, শেয়ারিং। In computer it is possible that we can easily share our data from one computer to another computer. ঠিক আছে,
আমরা একটা কাজ করলাম একটা কম্পিউটারে অনেকক্ষণ ধরে টাইপিং করে হোক বা কিছু রিসার্চ করে হোক একটা গোটা ডকুমেন্ট তৈরি করলাম, বা একটা ফটো এডিটিং করলাম, বা একটা ভিডিও এডিটিং করলাম, বা যত রকমের কম্পিউটার কাজে করলাম, করার পরে সেটা কি করতে পারি আমরা শেয়ার করতে পারি আদার্স কম্পিউটারে। ধরুন অফিসে একটা কাজ করলাম, তোমার কিন্তু কাজটা কমপ্লিট হলো না, সন্ধ্যার পরে 6টা প্লাস হয়ে গেলো, তোমাকে কী বললো যে তুমি কাজটাকে নিয়ে যাও বাড়িতে গিয়ে কমপ্লিট করে কালকে আমাকে সাবমিট করবা। ঠিক আছে, আরও 4 ঘন্টা কাজ আছে, রাত 10টা পর্যন্ত অফিসে থাকবে না। তাহলে কী হলো, তুমি ওই কাজটাকে নিয়ে পেন ড্রাইভে করে নিয়ে বাড়ি আসলাম, বাড়ি এসে আবার সেম আপনার ল্যাপটপে লাগিয়ে ওই কাজটাকে কমপ্লিট করলে, তারপরে আবার গিয়ে ওই কম্পিউটারে পুশ করে দিলাম। তাহলে এটা কী হলো, শেয়ারিং হলো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে কম্পিউটারের পক্ষে ইজিলি সম্ভব, তাই না? তাহলে শেয়ারিং আমরা কম্পিউটারে করতে পারি। তাহলে আমাদের কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে কিন্তু ক্লাস হয়ে গেল। 10টা ক্যারেক্টারিস্টিক আমরা বুঝলাম, 10টা চরিত্র বুঝলাম। তাহলে আশা করি সেগুলো সব বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আবার ভিডিওটাকে রিমাইন্ড করে দেখবা গোড়া থেকে। ঠিক আছে, একবার জায়গায় দুবার দেখবা। তারপর যদি বুঝতে না পারো ক্লাসে যখন আসবা, ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবা, আমি আরও পরিষ্কার করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো পরের লেসন কী হচ্ছে, পরের আমাদের টপিক আছে জেনারেশন অফ কম্পিউটার। জেনারেশন অফ কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটার জেনারেশন মানে কি? আমরা কম্পিউটার জেনারেশন বলতে কী বুঝি? প্রজন্ম, একের পর একের প্রজন্ম। যেমন আমরা ইতিহাসে পড়েছি যে মানুষের প্রজন্ম কেমন ছিল। প্রথমে মানুষ কেমন ছিল, বাদরের মতো ছিল, তারপরে মানুষ আস্তে আস্তে করে এভলিউশন হলো, তারপরে আস্তে আস্তে হিউম্যান বিং হয়ে আজকে আমরা মানুষ হয়েছি। তো তেমনি কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা করে প্রজন্ম থাকে, একটা জেনারেশন থাকে, এরপরে। ঠিক আছে, কম্পিউটার জেনারেশন সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, প্রথমে যখন কম্পিউটার আবিষ্কার হয়, তো এবার আমরা জানবো হচ্ছে কম্পিউটারের জেনারেশন সম্পর্কে। ঠিক আছে, জেনারেশন মানে আগেই বললাম, জেনারেশন মানে হচ্ছে কি প্রজন্ম মানে কম্পিউটারের একটা ধাপ। ঠিক আছে, যে কম্পিউটার যখন প্রথমে আবিষ্কার হয়, যেটাকে আমরা ম্যাথমেটিক্যালি ভাষায় কম্পিউটার যখন প্রথম বলি, প্রায় 1850-60 সালের দিকে, তখন কম্পিউটার এরকম একটা সাইজে ছিল, যেটা পুরো একটা ঘর ভর্তি ছিল। দেখতে পাচ্ছ, এটা একটা পুরো কম্পিউটার ছিল। তো সেখান থেকে নিয়ে আজকে আমরা এই লেভেলে কম্পিউটার দেখতে পাচ্ছি, তাই না? তো এই যে এখান থেকে নিয়ে এই লেভেল পর্যন্ত আসাটাকে একবারে তো আসেনি যে কালকে এটা হলো আজকে এটা হয়ে গেলো, এরকম তো আসেনি। এটা কী হলো, একটা ধাপে ধাপে আগাচ্ছে, একটা প্রজন্মর পরে প্রজন্ম সময় নিয়ে আস্তে আস্তে করে এটা আপগ্রেডেশন হয়েছে। তো সেই আপগ্রেডেশন প্রসেসটাকে আমরা বলবো জেনারেশন অফ কম্পিউটার। ঠিক আছে, তাহলে বুঝে গেল জেনারেশন অফ কম্পিউটার কি, ধাপটাকে, প্রজন্মটাকে। ঠিক আছে, চলো প্রথমে আছে দ্য ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার। ঠিক আছে, দ্য ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার, সেই সালটা কত? সালটা হচ্ছে 1942 থেকে 1955 সাল। অর্থাৎ প্রথমে 1942 সাল থেকে নিয়ে 1955 সাল পর্যন্ত যে কম্পিউটারের ডেভেলপমেন্ট হয়, বা তখন যে সমস্ত কম্পিউটারগুলো বানানো হয়, সেগুলোকে কী বলে? ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার, প্রথম প্রজন্ম অফ কম্পিউটার। ঠিক আছে, এখান থেকে কোশ্চিন আসতে পারে যে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের টাইম লাইন কত ছিল। তখন লিখতে হবে কি 1942 থেকে 1955। ঠিক আছে, এবার ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কী ব্যবহার হতো, মেইনলি এই কম্পিউটারে কী ব্যবহার হতো, যেটা মেইন কম্পোনেন্ট ছিল সেটা ছিল কি ভ্যাকুয়াম টিউব। ঠিক আছে, কী ছিল? ভ্যাকুয়াম টিউব। তো এই যে ভ্যাকুয়াম টিউব জিনিসটা আছে, এটা কী ছিল? এটা প্রচুর হিট হতো। এই কম্পিউটারে কিন্তু এখনকার মতো প্রসেস ক্ষমতা ছিল না, তখন খুব সামান্য পরিমাণে কয়েক কেবি মেমোরি ছিল। এখন তো আমাদের একটা ফটো তুলি মোবাইলে, সেটাই আমাদের 10 MB থেকে যায়। তো ওখানে জাস্ট কয়েক কেবি ছিল। যখন আমরা মেমোরি ক্লাস করব তখন আরও ইন্টারেস্টিংভাবে জিনিসটাকে বুঝতে পারবো। ঠিক আছে, তো তখন যে মেন কম্পোনেন্টটা ইউজ হতো ফার্স্ট জেনারেশন কম্পিউটারে, সেটা হতো কি ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব ইউজ করার জন্য এত কম্পিউটারগুলো, এই যে বড় বড় মেশিন দেখছো এখানে, একটা দুটো না, হাজার হাজার লক্ষ লক্ষ ভ্যাকুয়াম টিউব ছোটো ছোটো লাগানো থাকতো, তারপরে কাজ হতো। ভ্যাকুয়াম টিউবগুলা যখন কাজ করে, যখন প্রসেস করে, তখন এতটা হিট হতো যে কম্পিউটারটাকে কুলিং সিস্টেম ব্যবহার করতে হতো। পুরো ঘরটাকে কুলিং করার জন্য বিভিন্ন সিস্টেম ইউজ করতে হতো। বুঝা গেল, মানে প্রচুর হিট হতো, প্রচুর গরম হতো এই ভ্যাকুয়াম টিউবটা। এটাই ছিল প্রথম জেনারেশন কম্পিউটারের মেইন কম্পোনেন্ট। এর উপর ডিপেন্ড করেই প্রথম জেনারেশন কম্পিউটারগুলো তৈরি হয়েছিল। ঠিক আছে, এবার দেখবো প্রথম জেনারেশন কম্পিউটার কী কী ছিল।
ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব ইউজ হতো, প্লাস হচ্ছে কি কম্পিউটারে একটা পাঞ্চ কার্ড হবে, পাঞ্চ কার্ড ইউজ হতো। ঠিক আছে, ফার্স্ট জেনারেশন কম্পিউটারে যে এক্সাম্পলগুলো আছে কী কী আছে দেখো। ফার্স্ট জেনারেশন কম্পিউটারে এই কম্পিউটারগুলো তৈরি হয়েছিল। এনিয়াক, ঠিক আছে, এনিয়াক একটা ফুল ফর্ম আছে, আমরা পরে শিখবো এটাকে। এনিয়াক নামটা এখন জেনে রাখি যে এনিয়াক হচ্ছে কি ফার্স্ট জেনারেশন কম্পিউটারের একটা এক্সাম্পল। অ্যাডভ্যাক, ইউনিভ্যাক, IBM 701, IBM 650, এগুলো কম্পিউটার কি ফার্স্ট জেনারেশনের কম্পিউটার। ঠিক আছে, তাহলে যদি কোশ্চিং আসে এক্সামে বা কোনো কথা জিজ্ঞাসা করে যে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের 2টা বা 3টা এক্সাম্পল দাও, তাহলে তোমরা এগুলা বলতে পারো। ঠিক আছে, তারপরে আসবো আমরা সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার। ঠিক আছে, সেকেন্ড জেনারেশন কম্পিউটার যে টাইম লাইন সেটা কি 1956 থেকে নিয়ে প্রায় 1963 সাল পর্যন্ত যে সমস্ত কম্পিউটার তৈরি হয়, তখন যে ডেভেলপমেন্ট হয়, তখন সেগুলোকে বলে সেকেন্ড জেনারেশন কম্পিউটার, অর্থাৎ দ্বিতীয় জেনারেশন অফ কম্পিউটার। তখন কি হতো, ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব ইউজ হতো, তাই না, যেটা বললাম প্রচুর গরম হয়। তারপরে তখন কিছু ডেভেলপ হলো, বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে ডেভেলপ করলো, এবং তখন আমাদের ট্রানজিস্টর নামে একটা ডেভেলপ হলো ডিভাইস, যেটা আমাদের সেকেন্ড জেনারেশন কম্পিউটারে ইউজ হতো। সেকেন্ড জেনারেশন কম্পিউটার কী হলো, সাইজে অনেকটা কিন্তু ছোটো হয়েছিল। দেখো এই জেনারেশন কম্পিউটারটা কিন্তু সাইজে অনেক ছোট আগের তুলনায়। আগে যে কম্পিউটার ছিল অনেক বড় ছিল, তার তুলনায় এটা কিন্তু একটা সাইজে ছোট আসলো, কিন্তু এখানে প্রচুর বড়। তাও ডিসপ্লে কিছু বুঝতে পারছো না, কারণ এগুলো এরকম একটা জাস্ট মেশিন, যেটা একটা মেশিন ছিল। এটাকে আমরা সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটারের এক্সাম্পল হিসেবে দেখতে পারি ছবিটাকে। ঠিক আছে, তো এই মেশিনে কী ইউজ হতো, এই মেশিনে মেইনলি ইউজ হতো কি ট্রানজিস্টর। ঠিক আছে, এটা কোশ্চিন আসতে পারে যে ট্রানজিস্টর কোন জেনারেশন কম্পিউটারে ইউজ হতো, তখন আমাকে অ্যান্সার করতে হবে সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটারে। ঠিক আছে, প্রথম জেনারেশন ছিল ভ্যাকুয়াম টিউব, তারপরে হলো কি ট্রানজিস্টর। সেকেন্ড জেনারেশন কম্পিউটারের কিছু এক্সাম্পল দেখো, যেমন ফার্স্ট জেনারেশন কম্পিউটার যখন তৈরি ছিল তখন কিছু তৈরি ছিল জিনিস, এখন সেকেন্ড জেনারেশন কম্পিউটারে কিছু এক্সাম্পল দেখো। তো প্রথম জেনারেশন যে কম্পিউটারটা তৈরি হয়েছিল, সেখান থেকে নিয়ে কিন্তু থার্ড জেনারেশন কম্পিউটারটা কিন্তু অনেকটা ডেভেলপ হয়ে গেছিলো, তাই না। দেখো একটা কম্পিউটারের আকার আমরা এখানে দেখতে পাচ্ছি, ছোটো আকারের একটা কম্পিউটার দেখতে পাচ্ছি, যেখানে আমাদের একটা মনিটর দেখতে পাচ্ছি, ডিসপ্লে আছে, প্লাস হচ্ছে কি একটা কিবোর্ডের মতো আছে, প্লাস হচ্ছে কি একটা সিপিইউর মতো আমরা দেখতে পাচ্ছি, তাই না। অ্যাকুরেট এটা সিপিইউ আমরা বলবো না এখনও, কারণ আমরা অনেক পুরোনো যুগে এখনও পড়ে আছি থার্ড জেনারেশন কম্পিউটারে, যেটা 1964 সাল থেকে 1971 সালের দিক থেকে। ঠিক আছে, তখন এটা আমরা সেফ বুঝতে পারছি এটা একটা কম্পিউটার, এবং এটা আস্তে আস্তে একটা টেবিলে চলে আসলো। প্রথমে একটা গোটা ঘর ভর্তি ছিল, তারপরে একটা ছোটো মেশিনের মতো আসলো, তারপরে একটা ছোটো হতে হতে একটা টেবিলের মানে উপরে বসার মতো জায়গা একটা পজিশনে তৈরি হলো। এটা কখন হলো, থার্ড জেনারেশন কম্পিউটারে। ঠিক আছে, থার্ড জেনারেশন কম্পিউটারে প্রথম সার্কিট ইউজ হলো। প্রথমে কী ছিল, ট্রানজিস্টার ইউজ হয়েছিল। ট্রানজিস্টার যখন ইউজ হলো তখন কি আবার সাইজ বড়ো ছিল, তো তখন সেকেন্ড জেনারেশন কম্পিউটারে যখন ট্রানজিস্টার ইউজ হলো, তখন থেকে আরও বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা কী করলো, আরও ডেভেলপ করার চেষ্টা করলো, এবং তার বিপরীতে কোন ডিভাইস হলে আরও স্মুথ চলবে, ফাস্ট হবে, তখন কী করলো ট্রানজিস্টার, যেটাকে বলে সার্কিট, ট্রানজিস্টার বলছি ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে শর্ট ফর্মে বলে আইসি। ঠিক আছে, এখন আমরা সবাই বলি না এটা আইসি, ওটা আইসি, সাউন্ড আইসি, তোমার হচ্ছে চার্জিং আইসি, এ আইসি। তো এই আইসির প্রথম উৎপন্ন হয়েছিল থার্ড জেনারেশনে 1964 সালের পর থেকে। ঠিক আছে, তখন যে কম্পিউটারগুলো তৈরি হয়েছিল সেই কম্পিউটারগুলোতে এই আইসিটা ইউজ হতো, ইন্টিগ্রেটেড সার্কিট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কোশ্চিন আসতে পারে যে কোন জেনারেশনের কম্পিউটার থেকে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ব্যবহার করা শুরু হয়, তখন আমাকে অ্যান্সার করতে হবে যে থার্ড জেনারেশন কম্পিউটার। ঠিক আছে, এবং থার্ড জেনারেশন কম্পিউটারের বেনিফিট কী ছিল, আগের যত জেনারেশন কম্পিউটার ছিল ফার্স্ট প্লাস সেকেন্ড, তার থেকে স্মুথ এবং ফাস্ট কাজ করছিল, কারণ কি সেখানে আইসি হিসেবে ব্যবহার করার জন্য একটা ডিভাইস সায়েন্টিস্টগুলো বানিয়ে ফেলেছিল। এখানে দেখো থার্ড জেনারেশন কম্পিউটারের কিছু এক্সাম্পল দিলাম, IBM 370, তারপর হচ্ছে PDP-11, IBM সিস্টেম 360, এরকম করে অনেকগুলো উদাহরণ আছে। সেখান থেকে তোমরা হার্ডলি 3-4টা বা 2-3টা মুখস্থ রাখবা, সবসময় মনে রাখবা, যেটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তার থার্ড জেনারেশন কম্পিউটার হয়ে গেল। এবার আসলাম পরের জেনারেশনে। পরের জেনারেশন হচ্ছে ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার। ঠিক আছে, ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার। তো এই ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার নর্মাল আমাদের এই যে কম্পিউটারটা হয়েছে, এই কম্পিউটার এর টাইম লাইনটা কি 1971 সাল থেকে, এখানে প্রেজেন্ট লেখা আছে, এটা ওল্ড সিলেবাস আছে তাই, কিন্তু এখন আমরা ফিফথ জেনারেশনে আছি। ঠিক আছে, 2020 সাল পর্যন্ত ফোর্থ জেনারেশন ধরানো হয় অনেক ক্ষেত্রে,
এবং বাকিটা 5th জেনারেশন ধরা হয়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে 2010 সাল ধরা হয়, তো পার্টিকুলার কোনো একটা না। তো এবার যে এই যে কম্পিউটারটা আছে এটা কিন্তু প্রথম দিককার, অর্থাৎ 1971 বা 75 সালে তৈরি হয়েছিল এরকম একটা কম্পিউটার। তখন আমরা মাউসের ইন্টিগ্রেশন পেয়ে গেলাম, যে মাউস দেখতে পাচ্ছি, এখানে দুটো সুইচ আছে, ঠিক আছে, কিবোর্ড দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে মনিটর দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে একটা কম্পিউটারের শেপ আমরা পেয়ে গেলাম কত, 4th জেনারেশনে 1971 সালের দিকে এসে, ক্লিয়ার। তো এবার হচ্ছে এখন যে কম্পিউটারগুলো ইউজ করছি সেগুলো কিন্তু একটা 4th জেনারেশন কম্পিউটার, ঠিক আছে। 4th জেনারেশন কম্পিউটারে কী ইউজ হয়? 4th জেনারেশন কম্পিউটারে প্রথম ইউজ হলো কি, প্রসেসর, ঠিক আছে, এই যে প্রসেসর। 3rd জেনারেশন ছিল কি, আইসি, আর 4th জেনারেশন হলো প্রসেসর। আমরা এখনও প্রসেসর ইউজ করছি, তাই না? তার জন্য আমরা এখনও 4th জেনারেশন কম্পিউটার ইউজ করছি। 5th জেনারেশন কম্পিউটারটা আমরা পরে আসছি, ওটাতে এআই ইউজ হয়, ঠিক আছে। তো এই যে প্রসেসর, তখন শুরু হলো প্রসেসর। আগে ছিল আইসি, এবার এই অনেকগুলো আইসি নিয়ে, ছোটো ছোটো আইসি নিয়ে শুরু হলো প্রসেসর, এবং সেই মাইক্রো প্রসেসরের মধ্যে অনেক হাজার হাজার আইসি থাকে, যার জন্য কি ওর এর যে স্পিড ক্ষমতা, যে প্রসেসিং ক্ষমতা, সেটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে গেছিলো আগের জেনারেশনের তুলনায়, ঠিক আছে। 4th জেনারেশন কম্পিউটারের কিছু উদাহরণ আছে, IBM 5100, এগুলা প্রথম তৈরি হয়, ঠিক আছে। তারপরে যে সমস্ত কম্পিউটার মাইক্রোপ্রসেসর ইউজ হয়, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি 4th জেনারেশন কম্পিউটার। যেমন আমরা পার্সোনাল কম্পিউটার যেটা ইউজ করি, ডেস্কটপ, ল্যাপটপ, সেগুলো কিন্তু 4th জেনারেশনের উপরই ভিত্তি করে তৈরি হয়েছে, প্রসেসরই তৈরি হয়েছে, ঠিক আছে। প্রসেসরের পরে আপগ্রেড ভার্সন এখন আমরা কি ইউজ করছি, AI ভার্সন, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওর পরে কিন্তু আর কিছু হয়নি, বা ওটা এখনও ডেভেলপ হয়নি এখনও ফুল ডেভেলপ হচ্ছে কি মাইক্রো প্রসেসরটা, ঠিক আছে। আচ্ছা, 5th জেনারেশন যেটা বললাম, এটা যে আমরা প্রেজেন্ট, এখন এটার অ্যাকুরেট টাইম লাইন কিন্তু দেওয়া নেই কোথাও, কারণ আমরা এখন 5th জেনারেশন কম্পিউটার ডেভেলপমেন্টে চলছি, আন্ডার ডেভেলপমেন্ট। আমরা এটা এখন তৈরি করছি, ইউজ করছি, ঠিক আছে। অনেক কিছু মিস্টেক আবার তৈরি করছি, তো এটা এখন আমরা এটা যেহেতু এখন ইতিহাস হয়নি, তাই ওগুলা কি হচ্ছে, ইতিহাস হয়ে গেছে, হিস্ট্রি হয়ে গেছে বলে কি, সেটা আমরা অ্যাকুরেট টাইম লাইনটা পেয়ে গেছি। কিন্তু 5th জেনারেশনটা এখন রানিং চলছে, তাই আমরা এটার আবার 10 বছর পরে হয়তো এটা আমরা হিস্ট্রি পেতে পারি, তাই না? এখনও এটা আন্ডার কনস্ট্রাকশন, আন্ডার ডেভেলপমেন্টে চলছে। 5th জেনারেশন কম্পিউটার হচ্ছে কি AI টেকনোলজির উপরে, আমরা ভাবছি অটোমেটিক হয়ে যাচ্ছে। তোমরা ChatGPT সম্পর্কে শুনেছো, ChatGPT কি হচ্ছে, একটা 5th জেনারেশন কম্পিউটারের উপর ডিপেন্ড করে কিন্তু ChatGPT সফটওয়্যার তৈরি হয়েছে। ওখানে আমরা কিছু টাইপ করছি, যে আমাকে একটা কোডিং লিখে দাও, অটোমেটিক কোড চলে আসছে, ঠিক আছে। ডেল্টা নামে একটা সফটওয়্যার আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI এর, যেখানে আমরা যদি একটা কিছু কমান্ড করে দিই, যে আমাকে একটা ফটো বানিয়ে দাও যার মাথায় টুপি থাকবে এবং দাড়ি থাকবে, তো এন্টার মারলে আমাদের একটা দাড়ি আর টুপি পরা লোক কিন্তু আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো এটা কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে, এটা হচ্ছে AI টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। এবার দেখো টোটাল জেনারেশন অফ কম্পিউটারটা যেটা আমরা দেখলাম, সেই টোটাল জেনারেশন অফ কম্পিউটারটা আমরা যখন একটু ভাগ করে নেব টেবিলের মাধ্যমে, এখানে দেখো আমি পরিষ্কারভাবে তোমাদের বোঝার সুবিধার্থে তৈরি করে নিয়েছি। ফার্স্ট জেনারেশন কম্পিউটার পিরিয়ড কি, 1946 থেকে নিয়ে 1959 বা 60 পর্যন্ত, ঠিক আছে। তার মেন টেকনোলজি কী ইউজ হতো, ভ্যাকুয়াম টিউব। সেকেন্ড জেনারেশন কম্পিউটার, সে একইভাবে তার টাইম লাইন আছে, প্লাস হচ্ছে কি ইউজ হতো, ট্রানজিস্টার। থার্ড জেনারেশন কম্পিউটারে তার টাইম লাইন আছে 65 থেকে 71, কি ইউজ হতো, আইসি। ফোর্থ জেনারেশন কম্পিউটার, এখানে টাইম লাইন দেওয়া আছে 1971 থেকে 1980, ঠিক আছে, কি ইউজ হতো, মাইক্রোপ্রসেসর। ফিফথ জেনারেশন কম্পিউটার, যেটা আমরা এখন চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। এখনও মাইক্রোপ্রসেসর চলছে যেহেতু, তাই আমরা বলতেই পারি যে এখনও ফোর্থ জেনারেশন কম্পিউটার ইউজ চলছে, ঠিক আছে। তাহলে আমরা কম্পিউটার জেনারেশন সম্পর্কে কিন্তু বুঝে গেলাম প্রত্যেকটা জিনিস। এবার এটা যদি কোনো বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা আরেকবার দেখবা, তারপরে বুঝতে না পারলে ক্লাসে আসে আমাকে জিজ্ঞাসা করলে আমি সেটা প্রবলেম সর্ট আউট করে দেবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। তাহলে আমাদের এই ক্লাসটা কিন্তু একবার মনে করে গোটা ভিডিওটা দেখবা। যে নোটস আছে সেই নোটসগুলো আমরা ওয়েবসাইটে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবা এবং সেটা প্রিন্ট আউট করে নিয়ে ওটাকে একটু দেখে নেবা, ঠিক আছে। চলো, গুড বাই, টেক কেয়ার।